ব্যুরোক্রেটরা আমলারা এদের মাথাত কি আছে আমি জানি না, কিন্তু এদের হৃদয় নাই। হৃদয় দিয়ে প্রবলেম বুঝে না। আমি যে কথাগুলো কইলাম এটা শুনছেন তো, এই কথাগুলোর মধ্যে কোনোটা অন্যায্য কথা আছে, বেইনসাফি কথা আছে। আর কি মিশনের পারফরমেন্স মূল্যায়নের সুনির্দিষ্ট মানদণ্ড করা জরুরি। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ব্যর্থতা সেইটা ভারতের জন্য খুবই লাভজনক হয়েছে। আজকে এমন বিস্ফোরক মন্তব্য করে বসছে পিনাকি ভট্টাচার্য। কিভাবে লাভবান হলো ভারত, মোদী সরকার? দর্শক শ্রোতা জানতে হলে আজকের এই পিনাকি ভট্টাচার্যের নতুন ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। চলেন দেখি তিনি কি বলছেন এবং বিশ্লেষণটা কিভাবে তিনি করলেন। আর জয়শঙ্করের হাত দেখেন, প্রভু আর ভৃত্যের হাত। আমার আগের ভিডিও দেখেছেন এটার ব্যাখ্যা দিয়েছি, মনে আছে না? তো হিসেবের হাত দিকে মনে হচ্ছে বিগলিত হয়ে গেছে একেবারে। ফরেন সার্ভিস নিয়ে এপিসোড রেডি করতে এ ছবি আসলো, দেখে মেজাজ খারাপ হয়ে গেছে। আসেন মূল আলাপে। এইরকম বিগলিত ছবি কেন দেখতে হয় তার ব্যাখ্যা পাবেন। আমি ফরেন সার্ভিস বা বাংলাদেশের কূটনৈতিক সামর্থ্য নিয়ে বলছিলাম যে এই সার্ভিসের একটা সংস্কার দরকার, এই ফরেন সার্ভিস রিফর্ম দরকার। এই পর্যন্ত শুনে অনেকের মনে করতে পারেন এইটা তো আমার দরকার নাই। হ্যাঁ জি না ভাই, এটা আমাদের খুব দরকার। আপনি শান্তিমতো মর্যাদার সাথে প্রবাসে আয় উপার্জন করতে পারবেন কিনা থেকে শুরু করিয়া ইন্ডিয়া আমাদের দেশে আবার তালুকদারি করতে আসবে কিনা সবকিছু নির্ভর করে আমার ফরেন সার্ভিসের দক্ষতার উপরে। তাই এর সংস্কার আমাদের জন্য খুবই জরুরি। আমাদের দেশের প্রত্যেকটা খাত নিয়ে আমাদের জানা লাগবে। আপনার আমার টাকা কেন কোথায় খরচা হয়, কেমনে খরচা হইতেছে, কিভাবে খরচা হইতেছে, সেটা জানার আপনার পূর্ণ অধিকার আছে। আপনার কাছে যারা ভোট চাইবার আসবে তাদের থেকে বেশি জানা লাগবে আপনার, কারণ আপনি তাদের মালিক, ওরা আপনার চাকর। আপনি তাদের শেখাবেন দেশ কেমনে চালাইতে হয়। আপনার জানা লাগবে, কারণ দেশের মালিক আপনি। রাজনীতিবিদ আর আমলারা আপনার চাকরি করে, চাকরি। মালিকরাই তো চাকর বাকরদের বলবে কিভাবে কোন কাজটা করতে হবে, কেন করতে হবে, সেটা বলবে না মালিক? আসেন আমরা বুঝে দেখি ফরেন সার্ভিস বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি কি সংস্কার দরকার, কেন সংস্কার দরকার। প্রথমে দরকার সাংবিধানিক সংস্কার। কেন জানেন? বাংলাদেশের সংবিধানের কূটনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক অংশে বলা আছে বিশ্বশান্তি প্রতিষ্ঠান নিরস্ত্রীকরণে ব্যাপক ভিত্তিক সমর্থন এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা ও সমর্থন। এটা কেন লেখা আছে জানেন? মানেটা কি? কেন এটা লেখা আছে? মানে কেন বিশ্বশান্তি প্রতিষ্ঠা নিরস্ত্রীকরণ বলা হয়েছিল? এটা ছিল ওই সময় স্নায়ুযুদ্ধ চলতেছিল একটা। পুঁজিবাদী আমেরিকা আর সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের দুই পক্ষই যুদ্ধাস্ত্রে তাদের ভান্ডার ভর্তি ছিল। সারা দেশের দেশগুলো দুই দেশের অধীনের বলয়ে চলে গেছে। এক দল আমেরিকার বলয়, আর এক দল সোভিয়েত ইউনিয়নের বলয়। আর এক দল ছিল যারা না ঘরকা না ঘাটকা, মানে শ্যামো রাখতে মন চায়, কুলো রাখতে চায়। তার নাম দিল জোট নিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু আসলে সোভিয়েত বলয়, হাঙ্গেরি সিপিবি, পন্দের আলো, দিল্লি স্টার, বাঙ্গু সুশীলদের নাগাল আর কি। ওরা যা করে তাই যায় আওয়ামী লীগের পাতে। উই করবি সমাজতন্ত্র, কিন্তু সমাজতান্ত্রিক দুনিয়া তো টাকা নাই, তাই করবি সমাজতন্ত্র। আর টাকা নিবি পুঁজিবাদী আমেরিকার কাছ থেকে। ভাত খাবি ভাতারের আর পিরিত করবি ভাসুরের লগে। এটার নাম জোট নিরপেক্ষ আন্দোলন। তো এই জোট নিরপেক্ষদের এজেন্ডা ছিল নিরস্ত্রীকরণ। কেন জানেন? কারণ আমেরিকার লগে অস্ত্র বানানিতে সোভিয়েত ইউনিয়নের পাল্লা দিতে পারতেছিল না। ওই সোভিয়েত ইউনিয়নের গোয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম, তো অস্ত্র বানাবে গেলে চলবি, তাই ওই ফেও ধরিছে নিরস্ত্রীকরণের। ওটা ঢুকেছে সংবিধানের বাংলাদেশে। আপনার এটা এখন দরকার আছে। আমাদের তো এখন জাতীয় সামরিক শক্তির বৃদ্ধি দরকার। আঞ্চলিক সমস্যাগুলো বাড়তেছে। বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সংবিধানের 25 অনুচ্ছেদকে আমূল পরিবর্তন করে যুগোপযোগী করতে হবে। সংবিধান সংস্কার কমিশন হয়েছিল, ওটি আলী রিয়াজ ছিলেন, আবার হাঙ্গেরে ফিরোজ ছিল। তো ক্যাঙ্কা পরামর্শ দিচ্ছে, বুঝতে পারছেন? আমি তাহলে এটা ক্যাঙ্কা চাই সেটা বলি, কেন চাই সেটা বলি। হ্যাঁ, সংবিধানের সংশোধিত অনুচ্ছেদের যেখানে বাংলাদেশের কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক আছে সেটা কেমন হইতে পারে, আসেন সে আলাপ করি। এটা লেখা লাগবে এঙ্কা করে, এটা সে পাশে আনা লিখে দেন। 1 নাম্বার, বাংলাদেশ সকল জাতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। 2 নাম্বার, রাষ্ট্রের কূটনৈতিক নীতির মূল লক্ষ্য হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা। এই উদ্দেশ্যে কি কি কাজ করবে সেটা বলে দিতে হবে। ক, বাংলাদেশ তার জাতীয় প্রতিরক্ষা এবং সামরিক শক্তিকে উন্নত করে সম্প্রসারিত করার অধিকার সংরক্ষণ করবে, যাতে আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলা করা সম্ভব হয়। খ, বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে সমসাময়িক ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে।
আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক নীতির প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ তার কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে। গ, বাংলাদেশ কোনো পরাশক্তির আধিপত্যবাদী রাজনীতির যন্ত্র বা বলয়ে পরিণত হবে না, তবে রাষ্ট্রীয় স্বার্থের সুরক্ষায় কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে পারবে। ঘ, বাংলাদেশ নিরস্ত্রীকরণ এবং বিশ্বশান্তির ধারণাকে সমর্থন করবে, তবে এটি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতার সীমাবদ্ধতার কারণ হতে পারবে না। উ, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সঙ্গত শক্তি কাঠামো গঠনে ভূমিকা রাখবে, যাতে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন এবং কৌশলগত স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। তো এই যে পরিবর্তনের কথা বললাম, এইটা আসলে কি কারণে, এইটা একটু বুঝে দেখি। হ্যাঁ, 1 নম্বর কারণ হইতেছে যে নিরস্ত্রীকরণকে একপাক্ষিক আদর্শবাদ থেকে বের করে বাস্তববাদী জাতীয় নিরাপত্তার দৃষ্টিভঙ্গিতে রূপান্তর করার দরকার আছে। 2 নম্বর, বাংলাদেশের সামরিক শক্তি এবং প্রতিরক্ষা উন্নয়নের গুরুত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 3 নম্বর, আঞ্চলিক কৌশলগত সহযোগিতা এবং শক্তি ভারসাম্যের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। 4 নম্বর, পরাশক্তির বলয়ের বাইরে থাকলেও কৌশলগত এবং অংশীদারিত্বের প্রয়োজনীয়তা স্বীকৃত হয়েছে। 5 নম্বর, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করার দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে। এই সংস্কার বর্তমান বৈশ্বিক এবং আঞ্চলিক বাস্তবতার আলোকে বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল, সামরিকভাবে শক্তিশালী এবং কৌশলগতভাবে বুদ্ধিদীপ্ত রাষ্ট্রে পরিণত করতে পারবে। আর কি, আর আইন প্রণয়ন করতে হবে। কি আইন, আসেন সেটা বুঝে দেখি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ এবং বাস্তবায়নে ডিপ্লোম্যাটিক সার্ভিসেস অ্যাক্ট প্রণয়ন করা প্রয়োজন। কেন প্রয়োজন? প্রথমত, গণতান্ত্রিক ব্যবস্থায় দেশের সরকার পরিচালনার রাজনৈতিক দল, জোট, এটা পরিবর্তন হয়ে থাকে, জানি তো আমরা। কিছুদিন পর পর পার্টি পাল্টায়, সরকারি দল পাল্টায়। কূটনীতি কিন্তু একটা দীর্ঘমেয়াদী এবং ধীর লয়ে বাস্তবায়ন হয়, এরকম একটা প্রক্রিয়া। এতে অন্য রাষ্ট্রের স্বার্থ এবং ইচ্ছাকেও আমলে নিতে হয়। তাই সরকার পরিবর্তনের সাথে সাথে পররাষ্ট্রনীতির যদি আমূল পরিবর্তন হয়, তাহলে বিভিন্ন দেশের সাথে চলমান কূটনৈতিক প্রক্রিয়াগুলো থেমে যায়। রাজনৈতিক দলগুলো দেশে যেভাবে রাষ্ট্র চালায়, রাষ্ট্র সাজায়, সরকার, আমলা, পুলিশ টুলিশ, প্রশাসন সবকিছুতে বিচার। দাদা সবসময় বিস্ফোরক মন্তব্য করে বসেন, সবসময় উচিত কথাগুলো বলে বসেন, সত্য কথাগুলো বলে বসেন। অনেকেরই ভালো লাগে, মানে বেশিরভাগ লোকের ভালো লাগে, কিন্তু যাদের বিপক্ষে যায় কথাগুলো খুব তিতা লাগে, এমন তিতা লাগে সে জীবনে ভুলতে পারে না। তো যাই হোক, ভারতের লাভ হয়েছেন আর লস হয়েছে সেটা নরেন্দ্র মোদী বুঝুক, এবং নরেন্দ্র মোদীর কাছে যেহেতু এখন শেখ হাসিনা আমানত হিসেবে আছে, শেখ হাসিনার সোনার ডিম পাড়া হাঁসের মতো একটা অবস্থা রেখে দিক। তবে এখন বর্তমানে দেখা যাচ্ছে ভারতীয় নাগরিকরা তারা চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসুক, শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে চাচ্ছে। তবে শেখ হাসিনা কি বাংলাদেশে এত সহজে আসবে? কি মনে হয় আপনাদের? শেখ হাসিনা কি এতই বোকা? তিনি বাংলাদেশে দীর্ঘ 15 থেকে 16 বছর রাজনীতি করে গেছে, এইটা মাথায় রাখতে হবে। তিনি কিন্তু সেই জিনিস। তো যাই হোক, আসলে শেখ হাসিনা এখন আসবে না, দেরি আছে, এবং সামনে নির্বাচন আসছে। দেখা যাক সেই নির্বাচনে কি হয়, তারপরে কোন সিদ্ধান্ত আসে, কোন দিক থেকে কি আসে বলা যায় না। ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করবেন।